আজ আমরা এমন এক সভ্যতার গল্প শুনব যা আপনার পুরো ভাবনার জগৎকেই হয়তো চিরদিনের জন্য বদলে দেবে। অ্যালগরিদম আর মানবাধিকার, এ দুটো জিনিসের মধ্যে মিল কোথায়? মানে প্রশ্নটা শুনতেই তো কেমন অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু উত্তরটা আরও অনেক বেশি অবাক করার মতো। আর সেই উত্তরটা হলো পারস্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি রাসেল এসারকে, আর 1 মিনিট বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একসাথে এমন এক সংস্কৃতির গভীরে ডুব দেব যা আমাদের আধুনিক বিশ্বকে আমাদের অজান্তেই আজকের এই রূপে গড়ে দিয়েছে। যদি আপনিও এমন সব অবিশ্বাস্য গল্প জানতে চান যা আক্ষরিক অর্থেই আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে, তাহলে আর দেরি কেন? এখনই আমাদের সাথে যোগ দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আচ্ছা, তার আগে একটা খুব জরুরি বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। অনেকেই কিন্তু ভাবেন পারস্য আর আজকের ইরান একই জিনিস। আসলেই কি তাই? চলুন এই রহস্যের জটটা একটু খোলা যাক। ব্যাপারটা না অনেকটা এভাবে ভাবা যেতে পারে। ধরুন, ইরান হলো আজকের দিনের একটা বাড়ি, যেটা আমরা হয়তো টিভিতে দেখি, খবরে পড়ি। কিন্তু পারস্য হলো সেই বাড়িটার আত্মা। তার প্রায় ২৫০০ বছরের পুরনো ইতিহাস, তার শিল্প, ভাষা আর ঐতিহ্য, যা আজও এই মুহূর্তেও আমাদের বিশ্বকে প্রভাবিত করে চলেছে। তো চলুন এবার একটা টাইম মেশিনে চড়ে বসা যাক। আমরা ফিরে যাব এমন এক সময়ে যখন পারস্য শুধু একটা বড় সাম্রাজ্য ছিল না, ওটা ছিল ইতিহাসের প্রথম সত্যিকারের সুপার পাওয়ার। ভাবুন তো একবার, সাইরাস দ্য গ্রেটের অধীনে এই একামেনিড সাম্রাজ্য এতটাই বিশাল ছিল যে তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার যত মানুষ ছিল তার প্রায় ৪৪% এর অধীনে বাস করত। জাস্ট ইম্যাজিন, আজকের দিনও এমনটা প্রায় অসম্ভব। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের আসল শক্তি কিন্তু তলোয়ারে ছিল না, ছিল একটা যুগান্তকারী আইডিয়াতে, একটা চিন্তাধারায়। এই যে জিনিসটা দেখছেন, এর নাম সাইরাস সিলিন্ডার, আর একেই বলা হয় বিশ্বের প্রথম মানবাধিকার সনদ। হ্যাঁ, হাজার হাজার বছর আগে এই সিলিন্ডারে ঘোষণা করা হয়েছিল যে রাজ্যের প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীন থাকবে। একবার ভাবুন, সেই তলোয়ার আর আগুনের যুগে যখন জোর যার মুল্লুক তার অবস্থা, তখন একজন রাজা দয়া আর স্বাধীনতার কথা বলছেন। এটাই ছিল পারস্যের পথ, জোর করে নয়, বরং সম্মান দিয়ে শাসন করা। কিন্তু কথায় আছে না, প্রত্যেকটা বড় গল্পেরই একটা টার্নিং পয়েন্ট থাকে। পারস্যের এই বিশাল মহাকাব্যেও সেই মোড়টা এসেছিল, আর এনেছিলেন এক গ্রিক বীর। তার নাম আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার পারস্য জয় তো করলেন ঠিকই, কিন্তু এরপর যা ঘটল সেটা ইতিহাসের এক অবিশ্বাস্য টুইস্ট। বিজয়ী আলেকজান্ডার নিজেই যেন বিজিত হয়ে গেলেন। পারস্য সংস্কৃতি তাকে এমনভাবে জয় করে নিল যে তিনি পারস্যের পোশাক পরা শুরু করলেন, একজন পারস্যের রাজকন্যাকে বিয়েও করলেন। আর এর ফলেই জন্ম হল পূর্ব আর পশ্চিমের এক অসাধারণ মিশ্র সংস্কৃতির, যাকে আমরা হেলেনিস্টিক যুগ নামে চিনি। এরপর এলো আরবরা। অনেকেই তখন ভেবেছিল, যাক, পারস্যের পরিচয় হয়তো এবার চিরতরে হারিয়ে যাবে। কিন্তু না, ঘটল ঠিক তার উল্টোটা। পারস্য যেন নতুন শক্তিতে জেগে উঠল, আর হয়ে উঠল ইসলামিক স্বর্ণযুগের জ্ঞানবিজ্ঞানের একেবারে কেন্দ্রবিন্দু। ব্যাপারটা ছিল অনেকটা এরকম। আরবরা এনেছিল বিশ্বাস, আর পারস্য নিয়ে এসেছিল ব্রেইন পাওয়ার বা মেধা। এই যে আমরা স্কুলে অ্যালজেব্রা বা বীজগণিত করি, কখনো কি ভেবেছি এটা কোথা থেকে এলো? এর জন্ম কিন্তু হয়েছিল পারস্যের এক কিংবদন্তি গণিতবিদ আল খাওয়ারিজমির হাতে। আর সবচেয়ে মজার, অবিশ্বাস্য মজার ব্যাপার হলো অ্যালগোরিদম। এই যে শব্দটা আমরা সারাদিন ব্যবহার করি, এই শব্দটা এসেছে কিন্তু এই আল খাওয়ারিজমির নাম থেকেই। বিষয়টা ভাবুন একবার, এই মুহূর্তে যে কম্পিউটার বা মোবাইলে এই আলোচনাটি দেখা হচ্ছে, তার মূল চালিকা শক্তির জন্ম হয়েছিল সেই প্রাচীন পারস্যে। আর জ্ঞানের এই বিস্ফোরণ কিন্তু শুধু গণিতেই আটকে ছিল না। পারস্যের আরেক মহাজ্ঞানী ইবনে সিনা চিকিৎসা বিষয়ে এমন একটা বই লিখেছিলেন, যেটা কিনা পরের ৫০০ বছরেরও বেশি সময় ধরে ইউরোপের সমস্ত ডাক্তারদের জন্য আক্ষরিক অর্থে বাইবেল হয়েছিল। তবে জ্ঞানবিজ্ঞান, আবিষ্কার, এগুলো তো একদিক। পারস্যের আসল আত্মাটা, তার আসল পরিচয়টা যদি খুঁজতে হয়, তবে যেতে হবে তার শিল্প আর কবিতার কাছে। ইরানে কবিরা কিন্তু আমাদের দেশের মতো নন, তারা সেখানে রীতিমতো রকস্টার। জালালউদ্দিন রুমির মতো কবিদের লেখা শুধু বইয়ের পাতায় আটকে নেই, ওগুলো মানুষের জীবনেরই একটা অংশ। আপনি সেখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই কবিতার বই খুঁজে পাবেন। আর এই শিল্প আত্মাটা ফুটে ওঠে তাদের স্থাপত্যে। ইস্পাহান নামের একটা শহরকে তো একসময় বলা হতো বিশ্বের অর্ধেক। সেখানকার নীল মসজিদগুলোর দিকে তাকালে মনে হবে যেন গভীর সমুদ্রের রং দিয়ে টাইলস বানানো হয়েছে। আর পারস্যের গালিচা, ওগুলো তো শুধু কার্পেট না, ওগুলো হলো সুতো দিয়ে লেখা এক একটা মহাকাব্য।
হাতে বোনা এক একটা গল্প এই সব কিছুই তারা করে জোক দিয়ে। এটা একটা বিশেষ পারস্যদেশীয় শব্দ যার মানে হলো গভীর রুচি, আবেগ আর সৃজনশীলতার এক অসাধারণ মিশ্রণ। এত আক্রমণ, এত সাম্রাজ্যের উত্থান পতন, এত কিছুর পরেও পারস্যের সেই আত্মাটা কিন্তু আজও টিকে আছে। কিভাবে টিকে আছে? তার মানুষের মধ্যে, তাদের সামাজিক প্রথাগুলোর মধ্যে। যেমন ধরুন তারফের কথা, এটা এক ধরনের শৈল্পিক ভদ্রতা, একটু জটিল কিন্তু ভীষণ সুন্দর একটা ব্যাপার। এর মূল কথাটা হলো সবসময় অন্যকে নিজের আগে স্থান দেওয়া, অন্যকে গভীর সম্মান দেখানো, আর অতিথিকে তারা ভাবে ঈশ্বরের আশীর্বাদ। এই কারণেই দেখবেন ইরানের মানুষের আতিথেয়তা নিয়ে পুরো বিশ্বে এত সুনাম। আসলে সাম্রাজ্যের পতন হয়, শাসকরা আসে যায়, মানচিত্র বদলে যায়, কিন্তু পারস্যের সংস্কৃতি অমর। কারণটা খুব সহজ, এটা কোনো দালান বা মানচিত্রের উপর নির্ভর করে না, এটা বাস করে মানুষের হৃদয়ে। আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা, সংস্কৃতি ক্ষমতার চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী। তো পারস্যের এত অবদানের মধ্যে কোনটা আপনাদেরকে সবচেয়ে বেশি অবাক করল? অ্যালগরিদমের জন্ম, নাকি মানবাধিকারের সেই প্রাচীন ধারণা, নাকি তাদের সেই অসাধারণ কবিতা? আপনাদের মতামত কি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আজকের এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, 1 মিনিট বাংলাদেশে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পরের পর্বে আমরা ডুব দেব আরও এক রহস্যময় সভ্যতার গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।